আমি শুধু চেয়েছি তোমায় পর্ব সংখ্যা ৪১ শেষ অংশ। লেখনীতে সুরাইয়া রাফা। পাইথন প্যারাডাইস, রাশিয়া। বিরস অশুভ আবহাওয়া গত ২ দিন ধরে গুমোট পরিবেশটা রূপ নিয়েছে থমথমে নিস্তব্ধতায়। এ যেন প্রলয়ের পূর্বাভাস। প্যারাডাইস গেটের অভ্যন্তরে বুক চিরে নিটল দাঁড়িয়ে থাকা সুউচ্চ ভবনে উপস্থিত প্রতিটি জীবন্ত অস্তিত্বকে ঘিরে ধরেছে প্রলয় আতঙ্ক। পরাশক্তির ন্যায় বরং পাইথন লিডারের অগ্রাসী আক্রমণের আশঙ্কায় কীটপতঙ্গের ন্যায় তটস্থ সকলেই। টমেটো প্রিন্সের অতর্কিত হামলার পর থেকেই প্যারাডাইস গেটের সশস্ত্র দেহরক্ষীরা দিনরাত অবিরত পাহারায় নিমজ্জিত। বাড়ানো হয়েছে দ্বিগুণ জনবল, তবুও যেন কোনো অদৃশ্য দানবীয় আস্ফালনের তোরে সর্বদা কুণ্ঠিত তারা। দিবালোকের অন্তিম প্রহরে এসে রেশ বাড়ালো গুমোটতার। ঠান্ডায় জমে আসা জঙ্গলের হিমায়িত সরু রাস্তা ছাপিয়ে আগমন ঘটল কুচকুচে কালো ব্ল্যাক মার্সিডিজের। আস্তে ধীরে নয়, স্পিডোমিটারের সর্বোচ্চ গতি নিশ্চিত করে যথারীতি উদ্ভ্রান্তের ন্যায় এগিয়ে আসছে যান্ত্রিক গাড়িটি। দেখলে মনে হবে জুৎসই গিয়ারে হাত না চালালে অচিরেই প্যারাডাইস গেট ভেঙে বিচূর্ণ করে ভিতরে ঢুকে যাবে আগন্তুক। সন্ধ্যা নাগাদ এহেন উদ্ভ্রান্ত গাড়ির স্পিড পরখ করে সচকিত হয়ে পড়ল গার্ড সকল। বাহুতে আটকানো সিলভার রাইফেলটাকে লোড করে সম্মুখে এগোলো সবেগে। তবে কালো মার্সিডিজখানা গেটের কাছাকাছি আসতেই থমকে গেল প্রত্যেকের চঞ্চল পদযুগল। কোনরূপ দ্বিধান্বিত না হয়ে তরতরিয়ে দুপাশে সরে গেল গার্ডসরা। প্রথমে ভীতগ্রস্ত হয়ে পড়লেও গেটের অভ্যন্তরে কেবল একটা মাত্র গাড়ির উপস্থিতি কিঞ্চিৎ স্বস্তি ঢালল অন্তরে। যেহেতু শুধু একটা গাড়ি প্রবেশ করেছে, তার মানে এটা পাইথন লিডার নয়, হতে পারে প্যারাডাইস গ্যাংস্টার তুষার জাওয়াদের আগমন। আগে পরে পেন্ট হাউস কোনরূপ অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে সবার প্রথমে রাশিয়ায় ফেরে অ্যারিস, কিন্তু চিরাচরিত সেই নিয়মে বিরাট পরিবর্তন সাধিত করে এবার সর্বপ্রথম রাশিয়ায় ফিরেছে তুষার। ব্যাপারটা রহস্যজনক, তবে আতঙ্কের নয়, কারণ উদ্ভ্রান্ত পৈশাচিক কার্যকলাপে তুষারের চেয়ে বহুগুণ এগিয়ে অ্যারিস। গার্ডদের প্রবল বিশ্বাস তুষারের মাঝে মনুষ্যত্ববোধ থাকলেও থাকতে পারে। খুব বেশিক্ষণ দুশ্চিন্তার ফুরসত পেল না স্থবির চিত্তে দাঁড়িয়ে থাকা মূর্তিমান গার্ডসগুলো। তাদের ভিতর ভাবনাকে থকথকে চামড়ার বুটের তলায় পিষে তড়িৎ বেগে এগিয়ে এলো মাস্টার মাইন্ড। অকৃত্রিম নির্জীব চাহনি তার। 2 হাতের মাঝে আটকে আছে 2টো চকচকে রিভলভার। দুটোই ধাতব বুলেট দ্বারা পরিপূর্ণ। বিধ্বংসী এরিস নয়, বরং সকল পরিস্থিতিতে নিজের গম্ভীর অভিব্যক্তিতে অটুট থাকা তুষারের আকস্মাৎ নৃশংসতা যেন কাঁপন ধরিয়ে দিল উপস্থিত সকলের নিগুড় চিত্তে। সময় নষ্ট করল না মূর্তিমান। দিশাহীন পদচারণায় এগিয়ে আসতে আসতে যান্ত্রিক রোবটের ন্যায় ছুটতে লাগলো ধাতব বুলেটের বর্ষণ। দৃষ্টিপথ বদলানোর মতোই এক নিমেষে বদলে গেল আবহাওয়া। শীতকালীন বুনো ফুলের সুবাস ছড়িয়ে বারুদের উৎকট ঝাঁঝালো গন্ধ ভরে উঠল চারিপাশ। অতর্কিত বুলেটের কষাঘাতে বিদ্ধ হয়ে যত্রতত্র ছিটকে পড়তে লাগলো দেহরক্ষীগুলো। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এলোপাথারি গুলির বর্ষণে এক মুহূর্তে পুরো ময়দান খালি করে ফেলল গ্যাংস্টার মানব। রিক্ত শূন্য হিংস্র দৃষ্টিযুগল কেবল রক্তের তাড়নায় অগ্রাসী, যেন আশপাশের সকলকেই তার জানের শত্রু। খড়খড়ে শীতল ভূমিতে কাঁপন ধরিয়ে দিয়েছে বিকট গুলির বর্ষণ। রক্ত স্নাত চারিপাশ। চমৎকার কারুকাজ শোভিত কৃত্রিম ঘাস আবৃত লন জুড়ে এখন কেবলই নৃশংস বিভীষিকা। ছিন্ন ভিন্ন মানবদেহ, অজস্র রক্ত প্লাবন, সবকিছুকে নির্দ্বিধায় উপেক্ষা করে পেন্ট হাউসের দিকে এগিয়ে গেল তুষার। লোড করা রিভলভার দুটো এখনো হাতে আবদ্ধ তার। এলিভেটর ধরে সোজা গিয়ে পৌঁছাল লাউঞ্জে। ভেতরে প্রবেশ করে এক লোহমান নৃশংসতার কবলে ধরাশায়ী করে ফেলল চারিপাশ। চোখের সামনে যাকে পেয়েছে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তাকেই শুট করে দিয়েছে সবেগে। পুরো লাউঞ্জটাকে যেন ভাসিয়ে দিয়েছে রক্তগঙ্গায়। সেই সঙ্গে ওর ফর্মাল সফেদ শার্ট আর তামাটে মুখায়ব, সব কিছু জুড়েই টকটকে রক্তের লালিমার উদ্ভাসন। যেন অশুভ বিধ্বংসী রাজ আজ স্বয়ং নতজানু হয়েছে মানবের নৃশংসতার আনলে। বিভৎস রক্তের খেলায় অবিরত থেকে এক পর্যায়ে গলা ছেড়ে চেঁচিয়ে উঠল তুষার।
কোথায় ছিলে তোমরা সেদিন? কোথায়? এতজন মিলেও যখন আমার স্নোফ্লেক্সকে সুরক্ষিত রাখতে পারোনি, তাহলে এখনো কেন বেঁচে থাকো তোমরা? তোমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। অন্তরের তাড়নায় সৌঠব শরীরে সর্বশক্তি প্রয়োগ করে সম্মুখের কফি টেবিলটাকে এক ধাক্কায় আছড়ে ফেলে দিল রক্তপ্লাবিত মার্বেল পাথরের শীতকায় মেঝেতে। ঝনঝন আওয়াজে মুখরিত হলো চারিপাশ। অতঃপর হিংস্র দানবের ন্যায় গজরাতে গজরাতে পেছনে ঘুরল তুষার। ওদিকে ফ্লোরার ছোট্ট শোবার ঘরটা অবস্থিত। বিশাল কিচেন কাউন্টার অতিক্রম করে সেদিকে এগোলো সে। এতক্ষণের উদ্ভ্রান্ত গতিবেগ পরাস্ত হয়ে গেল ক্রমশ। হৃদয় থেকে শুরু করে হাত পা, এমনকি সমগ্র অস্তিত্ব বরফের মতো ঠান্ডা হয়ে আসছে যেন। মস্তিষ্ক যতই অগ্রসর হতে উদ্বিগ্ন, গোলাপি আভায় মোড়ানো রুশকন্যাকে দেখার তাড়নায় ব্যতিগ্রস্ত, হৃদযন্ত্রটা ততই অদৃশ্য শঙ্কায় মরিয়া। সব সময় স্থবির ভঙ্গিমায় ধরে রাখা নিটল যান্ত্রিক শরীরটাও আজ কাঁপছে যাতনায়। শুধু কি যাতনা, আফসোস, আত্মগ্লানি, ওই তুলতুলে মুখে আচ্ছাদিত কদাচিৎ ক্ষতচিহ্ন সবকিছু একযোগে পঙ্গপালের ন্যায় উন্মাদ করে তুলেছে মস্তিষ্কটাকে। শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিচ্ছে অসহনীয় বিষক্রিয়া। জীবনে এইটাই বোধহয় প্রথমবার যখন কিনা তুষার পেন্ট হাউসে ফিরেছে আর ফ্লোরার উৎফুল্লতা হয়ে ছুটে আসেনি, দরজা ভেজিয়ে নিজেকে কক্ষবন্দি করে রেখেছে। এই তো বছর 10 আগের কথা, যখন কিনা ফ্লোরা প্রথমবার পা রেখেছিল পেন্ট হাউসে। 10 বছরের ছোট্ট মেয়েটা কাঁদতে কাঁদতে অভিমানে নাক ফুলিয়ে প্রবেশ করেছিল এই নিষিদ্ধ দুনিয়ায়। হার জিতের লড়াই থেকে শুরু করে কালোবাজারি নারী পাচার, ক্যাসিনো, রমরমা প্রস্টিটিউট ক্লাব, দুনিয়া কাঁপানো অবৈধ হিরে পাচার, সবশেষে অসহনীয় আর্তনাদ আর হাহাকারে মুখরিত পাশবিক রক্তের ইন্দ্রিয়জাল খচিত আধারিয়ার নিকষ এই পেন্ট হাউস। সব কিছুই ছিল নিষ্পাপ ফ্লোরার অগোচরে। এত এত পাপাচারের মধ্যে জীবন অতিবাহিত করার পরেও মাফিয়াদের কালো দুনিয়ার বিভৎস নৃশংসতা বিন্দুমাত্র ছুঁতে পারেনি ওকে। হয়তো ছোঁয়ার সুযোগটাই দেওয়া হয়নি। কোনো এক অদৃশ্যমান গণ্ডি সারাক্ষণ সুরক্ষিত রেখেছে রোষকন্যার এক মুঠো নাজুক সত্তাকে, যার দরুন বরাবরই ওর আত্মাটা ছিল ফুলের ন্যায় নিষ্পাপ আর বাড়িধারার মতোই পবিত্র। অন্তর থেকে শুরু করে সমগ্র অস্তিত্ব জুড়ে খেলা করত নিদারুণ চাঞ্চল্যের অভিলাষ। যদিও এই চাঞ্চল্যতায় বরাবর নিষেধাজ্ঞা হাঁকিয়েছে তুষার, তবে কাজ হয়নি খুব একটা। সেই শুরুর দিন থেকেই তুষার নামক যান্ত্রিক মানবের চোখ রাঙানি, কঠোর ধমক, এমনকি ঝাড়ি খেয়ে অভ্যস্ত মেয়েটা, সেই সঙ্গে অভ্যস্ত কনকনে শীতল আবহাওয়ার মাঝেও মানুষটার জামা কাপড়ের যত্ন নিতে। প্রথম প্রথম কষ্ট হলেও ধীরে ধীরে কেমন ভালো লাগায় পরিণত হয়েছে এইসব কাজ। ভয়ের আবরণ ছাপিয়ে অন্তরে উদ্ভব ঘটেছে ভালোবাসার। বয়সের সাথে সাথে স্রোত তরঙ্গের ন্যায় হু হু করে বৃদ্ধি পেয়েছে অধিকারবোধ। ততদিনে মাফিয়াদের পাপাচার, পাশবিক নৃশংসতা কোনো কিছুই আর হৃদয় ছুঁতে পারত না ফ্লোরার। সবকিছু পায়ে মারিয়ে রুশকন্যার সদ্য অঙ্কুরিত আবেগখানি ছিল অনুভূতির মতো বিভোর। হৃদয়ের সবটুকু জুড়ে সেই নিষ্ঠুরতম মানবের বিচরণ, যে কিনা প্রথমবার ঠাঁই দিয়েছিল নিজের চড়াও কাঁধের একাংশে, নাক সিটকে কপাল কুঁচকে হলেও নিয়ে এসেছিল এই মস্কো শহরে। কোনো এক মাফিয়া মিশনে গ্রেনেড হামলায় জীবন খোয়াতে হয়েছিল ফ্লোরার বাবা মার। তারা ছিলেন একযোগে পাইথন প্যারাডাইসের অন্যতম 2 জন গুপ্তঘাতক এবং নির্ভীক দেহরক্ষী। আস্থাভাজন হওয়ার দরুন সবসময় নিজেদের দুঃসাহসিক কর্মকাণ্ডের দ্বারা প্রশংসা কুড়িয়েছেন তরুণ থেকে যুবকের কোঠায় সদ্য পদার্পণ করা পাইথন লিডারের। বিশ্বস্ত স্পাইদের এহেন অকাল মৃত্যুর শেষ সংবাদটুকু বাড়ি অবধি পৌঁছে দেওয়ার জন্য অ্যারিস নিজ উদ্যোগে তুষারকে পাঠিয়েছিল রাশিয়া থেকে প্রায় 1500 মাইল দূরে ইয়াকুতিয়ার ছোট্ট এক প্রত্যন্ত গ্রামে। দিবালোকের প্রথম প্রহরেও রোদের আস্ফালন মলিন সেথায়, চারিদিকে শুধু বরফের আচ্ছাদন। স্বাভাবিক জীবন অতিবাহিত করা এক প্রকার দুঃসাধ্য বলা চলে। সেখানেই দেখা মিলেছিল সদ্য প্রস্ফুটিত গোলাপের ন্যায় এক কোমল প্রাণ ফ্লোরার। ফ্লোরা নামের মতোই সুশ্রিতার দুটি। তবুও 10 বছরের মেয়েটাকে দেখে মর্তমান তাগড়া যুবক তুষারের প্রথম যে শব্দটা মাথায় এসেছিল তা হলো স্নোফ্লেক্স, অর্থাৎ তুষারকন্যা।
অর্থাৎ তুষারকণা। স্নোফ্লেক্স মূলত সাধারণ কোনো তুষারকণা নয়, সুদূর অন্তরিক্ষ থেকে নিপতিত ষষ্ঠ কোণাকৃতির সূক্ষ্ম বরফের কণা, যা দেখতে অনেকটা জ্বলজ্বলে তারকাবাজির মতোই আকর্ষণীয়। বরফের আচ্ছাদনে জমে থাকা হিমায়িত গ্রামের একমাত্র বৃদ্ধা দাদির সান্নিধ্যে বেড়ে ওঠা ফ্লোরা অমন বৈরী আবহাওয়ার মাঝে সদ্য প্রস্ফুটিত ফুলের কলিখানা এমন নেতিয়ে গিয়েছিল অযত্নে, ঠিক যেন পরিচর্যার অভাবে অচিরে লাবণ্যতা বিলীন হবে রুশকন্যার। তুষার যখন খবরটা জানিয়ে চলে যাচ্ছিল, তখনই অযাচিত এক অনুরোধের দায়িত্বের পালা ভার করে দিলেন ভদ্রমহিলা। দু হাতে করজোড়ো করে শীর্ণকায় নাতনিকে দেখিয়ে কাকুতির স্বরে জানালেন, বছরের বেশিরভাগ সময় এইখানে প্রচণ্ড ঠান্ডা, বরফে জমে থাকে সবকিছু। ফ্লোরাকে আমি ঠিকঠাক খাবার, পানীয় কিংবা গরম কাপড় চোপড় কোনোটাই দিতে পারি না। 2 দিন অন্তর ঠান্ডা জ্বর আর পেট পীড়ায় ভুগতে থাকে মেয়েটা। আমার সঙ্গে সঙ্গে ফ্লোরারও স্বাস্থ্যের অবনতি হচ্ছে দিন দিন। এমনটা চলতে থাকলে শীঘ্রই বড় কোনো অসুখে পড়ে জীবন খোয়াবে আমার নাতনি ফ্লোরানি। তাছাড়া, এক মুহূর্তে থমকালেন দাদি। তুষার প্রত্যুত্তর করল, তাছাড়া? ওর বাবা মায়ের দুর্বলতার হদিস করার জন্য প্রায়শই গুপ্তচরের আনাগোনা লক্ষ্য করা যায় এদিকে। অতর্কিত সন্ত্রাসীর হামলার ভয়ে দিনরাত পালিয়ে বেড়াতে হয় আমাদের। এইভাবে লুকিয়ে চুরিয়ে আর কতদিন সুরক্ষা করতে পারবো এই নিষ্পাপ ফ্লোরানিকে জানা নেই আমার। বয়সের ভারে কুঁচকে যাওয়া কপল বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ভদ্রমহিলার। দাদি ভ্যালেরিনার কথাটুকু শেষ হতেই গ্রীবাদেশ স্থির রেখে আর চোখে ওপাশে দাঁড়ানো রুশ মেয়েটার পানে দৃষ্টিপাত করে তুষার। পুরাতন আলখাল্লায় মোড়ানো শীর্ণকায় শরীর, ঠান্ডায় জমে হিম হয়ে আসা ফ্যাকাশে বর্ণের তুলতুলে আদুরে মুখ, চড়ুই ছানার ন্যায় সরু হয়ে আসা ধোয়া ওঠা ফিনফিনে রক্তিম ওষ্ঠধয়, পিঠ ছুঁই ছুঁই ঈষৎ বাদামি সর্পিল চুলগুলো জুবুথুবু হয়ে আটকে আছে বেনুনি টুপির আস্তরণে। ছোট্ট মেয়েটাকে একদৃষ্টে পরখ করে নিল তুষার। পরপরই বিপরীত প্রান্ত থেকে ধ্বনিত হলো দাদির রুগ্ন কণ্ঠস্বর, যদি কোনো সমস্যা না হয় তুমি কি মেয়েটাকে মস্কোতে নিয়ে যেতে পারবে, যেখানে ওর বাবা মা থাকতো? আমার বিশ্বাস তারা শূন্যতার মাঝে দুনিয়া ত্যাগ করেনি, কিছু না কিছু তাদের মেয়ের জন্য ঠিকই রেখে গিয়েছে। আমি চাই ফ্লোরানি সবসময় ঠিক থাকুক, সুরক্ষিত থাকুক, ওর নিষ্পাপ মুখের পবিত্রতাটুকু সারা জীবন এইভাবে অটুট থাকুক। দাদি ভ্যালেরিনা ধারণা ভুল ছিল না মোটেই। নিজেদের সারা জীবনের সব সঞ্চয়টুকু একমাত্র মেয়ে আর মায়ের জন্য সংরক্ষণ করে গিয়েছিলেন ফ্লোরার বাবা মা, এবং সেই সঞ্চয়ের পরিমাণ মোটেই সামান্য নয়, বরং সাধারণ অঙ্কের হিসেবে তা ছিল ধরাছোঁয়ার বাইরে। কিন্তু তুষার তো দয়ালু নয়, কঠোরতা আর নির্জীবতায় আবৃত প্রস্তর খণ্ডের ন্যায় শক্ত ওর পাষণ্ড হৃদয়। অনুভূতি নামক স্নায়ু কোষটুকু বিভীষিকায় বিলীন হয়ে গিয়েছে বহু আগেই। তবু কি যেন ভেবে আজ চিরাচরিত সিদ্ধান্তে অনিয়ম ঘটালো যন্ত্রমানব। 2 দণ্ড এগিয়ে গিয়ে দোরগোড়ায় অসীন মেয়েটাকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলল, তৈরি হয়ে নাও, তুমি মস্কো যাচ্ছ। তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় ফ্লোরা। এক ছুটে দাদির উষ্ণ শালের পেছনে গা ঢাকা দিয়ে বলে, আমি যাব না দাদি, আমি চলে গেলে তোমার কি হবে? নাতির উদ্বিগ্নতায় নিঃশব্দে মলিন হাসলেন ভ্যালেরিনা। বাইরের কনকনে ঠান্ডা ছাপিয়ে আন্তরিকতায় উষ্ণ হয়ে উঠল তার রুগ্ন অন্তঃকরণ। মেয়েটাকে বাহুমাঝে আবদ্ধ করে ধাতস্থ করলেন আহ্লাদি স্বরে, আমি নিজেকে ঠিক সামলে নেব ফ্লোরানি, তুই সুরক্ষিত থাকলে দেখবি দাদিও সুস্থ হয়ে গিয়েছে। গম্ভীর অভিব্যক্তি তুষারের পানে চেয়ে কুণ্ঠায় গুটিয়ে গেল বালিকা। চোখের ইশারায় লোকটাকে ইঙ্গিত করে বলল, কিন্তু ওনাকে ভয় লাগছে। দাদি বললেন, উনি তোকে ভালো জায়গায় নিয়ে যাবে সোনা, সেখানে পর্যাপ্ত খাবার আছে, গরম কাপড় আছে, ঘুমানোর জন্য আরামদায়ক বিছানাও রয়েছে। তার চেয়ে বড় কথা, ওনারা তোকে সুরক্ষিত রাখবেন। ভদ্রমহিলার কথায় হতবিহ্বল হল তুষার। মাফিয়া পেন্ট হাউসকে কি কেউ আসলেই ভালো কোনো জায়গা বলতে পারে? আর সুরক্ষা, সেটা কি আদৌ সম্ভব? যেখানে নিজের ছেলে পুত্রবধূর অকাল মৃত্যুর জন্য একমাত্র মাফিয়ারা দায়ী, সেখানে ভ্যালেরিনার মুখে এমন একটা কথা বড্ড বেশি বেমানান ঠেকল তুষারের নিকট।
হতে পারে নিজের শতবর্ষীয় বিচক্ষণতা থেকে এই কথা বলছেন বৃদ্ধা। সে যাই হোক, অবশেষে ভ্যালেরিনার বহু কসরতের পর তুষারের সঙ্গে নিজ গৃহ ত্যাগ করেছিল ফ্লোরা। সন্ধ্যার আকাশে যখন শুকতারা জ্বলজ্বল করছিল, গ্রামের প্রতিটি ঘরে তখন তীর্যক শিখা ছড়াচ্ছিল হলদে রাঙা কেরোসিনের প্রদীপ থেকে। ঠিক সেই সময়ে বিশেষ ধরনের ঘোড়ার গাড়িতে চড়ে যাত্রা শুরু করে ওরা। এই গ্রামে গাড়ি প্রবেশ করানো দুরূহ ব্যাপার। প্রচণ্ড ঠান্ডায় ইঞ্জিন শিথিল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রকট, তাই গ্রাম থেকে কয়েক ক্রোশ অদূরে জিপ দাঁড় করিয়ে রেখে এসেছে তুষার। আপাতত সেই অবধি যাওয়ার একমাত্র অবলম্বন হলো এই কাঠের তৈরি লম্ফঝম্ফ ঘোড়ার গাড়ি। গাড়িতে বসার পরেই ঘুমের তাড়নায় টলছিল ফ্লোরা। বহু কান্নার দরুন শরীর ক্লান্ত ছিল ওর। সেই সাথে সন্ধ্যার পরপরই ঘুমিয়ে পড়ার বদ অভ্যাসটা জেঁকে বসেছে চোখের পাতায়। বেঘরে টলতে টলতে তন্দ্রাচ্ছন্ন রুশকন্যা যখন তুষারের কাঁধে লুটিয়ে পড়ছিল, তৎক্ষণাৎ কর্কশ আওয়াজে বাত সাধল যুবক। ভুরুকুঞ্চিত করে বলে উঠল, খবরদার, আমার দিকে আসবে না, একদম দূরে থাকো। যুবকের কঠোর বাক্যে ধরফরিয়ে ওঠে বালিকা। কোনো মতে নিজেকে সামলে ঘুম জড়ানো গলায় রিনরিনিয়ে বলে, আমার ঘুম পাচ্ছে ভীষণ। ব্যাস এইটুকুই। পরপরই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে অজান্তে ঢলে পড়ে ওর যান্ত্রিক মানবের চওড়া কাঁধের অস্তিনে। তারপর কি তুষার ওকে সরিয়ে দিয়েছিল? বোধহয় না। টানা 24 ঘন্টা আকাশ ভ্রমণ করে অবশেষে যখন পেন্ট হাউসে ফিরল তুষার, তখন যুবকের পেছনে ছোট্ট রুশ বালিকাকে দেখে অবাকের চরম শিয়রে পৌঁছেছিল এরিস। দয়ামায়াহীন ব্লাডি বিস্ট খ্যাত রিস্কা মেয়েটাকে পর্যবেক্ষণ করে কুটিল স্বরে শুধিয়েছিল, তুমি কি এই বাচ্চা মেয়েটাকে প্রস্টিটিউট ক্লাবে পাঠাতে চাইছো? না। তৎক্ষণাৎ উদ্গ্রীব স্বরে প্রত্যুত্তর করল তুষার। তাহলে? শুষ্ক একটা ঢোক গিলে মাফিয়া বসকে জুৎসয় কুর্নিশ জানিয়ে তুষার বলে, পেন্ট হাউসে আমাদের জন্য অথেন্টিক রাঁধুনির প্রয়োজন ছিল, তাই ওকে রান্না করার জন্য নিয়ে এসেছি। আজ থেকে পেন্ট হাউসের রান্না থেকে শুরু করে আনুষঙ্গিক সকল কাজ ওর দায়িত্বে। তুষারের কথায় মেয়েটার আগাগোড়া পর্যবেক্ষণ করে এরিস। অতঃপর গভীর স্বরে বলে, তোমার কি মনে হয় না এসব কাজের জন্য এই মেয়েটা একটু বেশিই ছোট? কিছু করার নেই, আজ থেকে ওর বাবা মায়ের হয়ে হলেও নিজেই সার্ভ করবে এই মাফিয়া প্যারাডাইসকে। পাইথন প্যারাডাইসের অত্যন্ত বিশ্বস্ত দুজন স্পাইয়ের রক্ত ছিল স্বয়ং ফ্লোরা, তাই অ্যারিসও এ ব্যাপারে না করে না কখনো। তুষার যেইভাবে চেয়েছে সেইভাবেই থাকতে দিয়েছে ফ্লোরাকে। সেই সাথে নিষিদ্ধ পেন্ট হাউসের বিভীষিকার মাঝেই ডালপালা ছড়ানো স্নিগ্ধ পুষ্পার্জিকে এক অদৃশ্য বলয় হয়ে সর্বদা আগলে রেখেছিল মূর্তিমান পিশাচ। অথচ তার এতগুলো বছরের বাসনাকে এক রাতের ব্যবধানে তছনছ করে ধুলোয় মিশিয়ে দিয়েছে এক পাশবিক হায়নার কুলসিত থাবা। ফ্লোরার ঘরের সামনে থেকে আকস্মাৎ দুজন নার্সের আগমনে ভাবনার ছেদ ঘটে তুষারের। বিভ্রম থেকে বেরিয়ে সম্মুখে দৃষ্টিপাত করতেই দেখল ওর রক্ত মাখা বিভৎস চেহারা। ভয়ে কাঁপছে দুটো মেয়ে। এই মুহূর্তে মস্তিষ্ক পুরোপুরি ফাঁকা হয়ে আছে মানবের। অস্তিত্ব জুড়ে দাউ দাউ করে চলছে প্রতিশোধের দাবানল। অজ্ঞতা, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে হুট করেই হাত তুলে মেয়ে দুটোর কপালে রিভলভার তাক করল তুষার। মুহূর্তেই কাঠের পুতুলের ন্যায় স্থবির হয়ে গেল তারা। মাত্রাতিরিক্ত শঙ্কায় ছলকে উঠল হৃদযন্ত্র। একযোগে চোখ মুখ খিচে ক্রন্দিত স্বরে বলতে লাগলো, মাফ করবেন, আমরা কিছু করিনি। ডক্টর মদ ভাইয়ের আদেশে চেক আপ করার জন্য এসেছি শুধু। মেয়ে দুটোর কাঙ্ক্ষিত স্বীকারোক্তিতে খানিকটা দমল বিপরীত পক্ষ। নিঃশব্দে রিভলভার দুটোকে নামিয়ে কাতর স্বরে জানতে চাইল, ও ঠিক আছে? তুষারের নিষ্ফল প্রশ্নে শুষ্ক ঢোক গিলে চোখ চাওয়াচাই করল মেয়ে দুটো। অতপর একজন থমথমে হয়ে বলে উঠল, ব্লাডিং এখন নিয়ন্ত্রণে, ক্ষতস্থানগুলো শুকিয়ে এসেছে খানিক। আমরা নিয়মিত ড্রেসিং করিয়ে দিয়ে যাই, ফলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা নেই। নার্স মেয়েটার সবগুলো কথা চোখ খিচে গিলে নিল তুষার। রাশভারী কণ্ঠনালীখানা বুঝে এসেছে যন্ত্রণায়। সহসা আর একটা কথাও না বাড়িয়ে হাতের ইশারায় তাদের প্রস্থান করতে বলে যুবক। অনুমতি পাওয়া মাত্রই তড়িঘড়ি করে প্রস্থান করে মেয়ে দুটো। তুষার দাঁড়ায় না, রুশ বালিকার কক্ষের অভিমুখে এগিয়ে যায় ধীর পায়ে। কক্ষের বাহিরে তুষারের উপস্থিতি টের পাওয়া মাত্রই ওপাশ থেকে দরজা খিল দিল ফ্লোরা।
জমিয়ে রাখা আত্মবিশ্বাসটুকু এক ঝটকায় মুখ থুবড়ে পড়ল এবার। পুরোপুরি নাজেহাল মস্তিষ্ক, আহত অন্তঃকরণ, চিরাচরিত গম্ভীর থমথমে মুখায়ব জুড়ে কাতর উদ্ভাসন। তুষারের মনে হতে লাগলো কণ্ঠনালী ভেদিয়ে সামান্য একটা বাক্য ধ্বনিত করার চেয়ে কঠিন কাজ বোধহয় পৃথিবীতে আর কিছু নেই। তবুও সেই দুঃসাধ্য সাধনে উদ্যত হলো সে। অসাড় হয়ে আসা জিহ্বাটাকে নাড়িয়ে ছুড়ল আহত কণ্ঠস্বর। স্নোফ্লেক্স কখনো ভাঙে না, তারা আকাশ থেকে নিপতিত হয়ে নিজ উদ্যোগে বেমালুম গলে যায়, নিশ্চয়ই জানো। ওপাশে নৈশব্দ। ফের বলতে লাগলো মূর্তিমানব, ধরণী জুড়ে আচ্ছাদিত কঠিন তুষারের বুকে তুমি সেই নমনীয় স্নোফ্লেক্স, যাকে কেউ কখনো ভাঙতে পারে না। সে আপন তরঙ্গে উচ্ছ্বাসিত শুষ্ক বরফ পিণ্ডের অন্তঃস্থলে জমে থাকা অপার্থিব কারুকাজ তুমি ফ্লোরা, আমার স্নোফ্লেক্স। শক্ত তুষারের মাঝে আকাশ থেকে নেমে আসা সজ্জিত সেই তুষারকণা, যার শুভ্র সৌন্দর্যকে কখনো আধার স্পর্শ করতে পারে না। এত কিছুর পরেও কোনরূপ প্রতিউত্তর ভেসে এলো না ওপাশ থেকে। আশাহত হলো অভিলাষী সত্তা, নিজেকে আর সামলাতে পারল না যন্ত্রমানব। তীব্র আত্মগ্লানিতে ডুবে আকস্মাৎ কক্ষের সামনে হাঁটু ভেঙে বসে পড়ল থপ করে। পরপরই দিগদিগা জ্ঞানশূন্য হারিয়ে উদ্ভ্রান্তের ন্যায় হুঙ্কার ছাড়ল আকস্মাৎ। কেন সেদিন তোমার কথা শুনতে গেলাম আমি? কেন দিয়েছিলাম ওকে বাঁচার সুযোগ? সব দোষ আমার। আমি সেদিন বাঁচতে দিয়েছিলাম ওই জানোয়ারটাকে। সেদিন এই দু হাতে আলেকজান্দ্রিয়াকে মৃত্যু দিলে আজ এই দুর্বিষহ যন্ত্রণা সহ্য করতে হতো না তোমায় ফ্লোরা। সব দোষ আমার, সব দোষ, সব। উন্মাদের দু হাতে আবদ্ধ রিভলভার দুটোকে ছিটকে ফেলল মেঝেতে। উদ্ভ্রান্তের ন্যায় একই শব্দ বারবার উচ্চারিত করতে থাকলো। শরীরে সর্বশক্তি প্রয়োগ করে ক্রমশ দেওয়ালে ঘুষি মারতে লাগলো তুষার। নিজের কর্মফলের গ্লানির নিকট এই যন্ত্রণা যেন হামেশাই শিথিল তুলল। ক্রোধের তাড়নায় বিদীর্ণ হলো দুই হাতের পৃষ্ঠদেশ। মুহূর্তেই দগদগে ক্ষতস্থানে ভরে উঠল ফিনফিনে চামড়ার আবরণ। ক্ষতবিক্ষত মুঠোর ফাঁক দিয়ে গড়ল তাজা রক্তের স্রোত। তাও দমল না ক্রোধ। আপন কাজে অবিরত মূর্তিমানব নিজেকে ক্ষতবিক্ষত করার হাজারটা পায়তারা করেও যন্ত্রণা উপলব্ধি হচ্ছে না অন্তরে। এ কেমন পাথর কঠিন চিত্ত তার। নিজেকে আঘাত করার প্রয়াসে সফল না হলেও ওর কাণ্ডে পরাস্ত হলো রুশরমণী। দরজা খুলে আকস্মাৎ বেরিয়ে এসে গলা চিরে চেঁচালো, মেয়েটা থামুন। থমকালো অস্তিত্ব। বিস্ময় হতবিহ্বল হয়ে তৎক্ষণাৎ ঘোরালো গ্রীবাদেশ। দেখল ওর কাছে অনেকটা সন্নিকটে দাঁড়িয়ে আছে মেয়েটা। পরনে তার হাঁটু সমান পাতলা ফ্রক। পিচরাঙা ফিনফিনে কাপড়টা রুশকন্যার দুধে আলতা পেলব ত্বকের সঙ্গে একেবারে মিশে যেতে চাইছে যেন, অথচ পায়ের পাতা থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা অনাবৃত অংশে গভীর ক্ষতর অস্তিত্ব সুস্পষ্ট। মুখোমুখি দাঁড়িয়ে নিজের রক্তাক্ত হাতখানা বাড়িয়ে দিল মেয়েটার গলার ভাঁজে। খড়খড়ে পুরুষালী হাতটা আদুরে স্ফলনে অতি সন্তর্পণে বিচরণ করে গেল সেথায়। অতঃপর তুলতুলে কোমর অধরে জুড়ে খেলে গেল রক্তাক্ত বৃদ্ধাঙ্গুলের গভীর প্রলেপ। তীক্ষ্ণ আওয়াজে ধ্বনিত হলো, আমি ওকে ছাড়ব না ফ্লোরা, কিছুতেই ছাড়ব না। ওর পাপাচারী ওর জন্য নরকের দুয়ার উন্মুক্ত করেছে। এবার শুধু নিক্ষিপ্ত হওয়ার পালা। এতক্ষণে দৃষ্টি তুলল রুশরমণী। টলমলে চাহনির মাঝে জমে আছে তার অগাধ অভিমান, আধারের ন্যায় প্রগাঢ় বিষণ্ণতা। মেয়েটার আহত দৃষ্টি যুগল নজরে আসতেই দু হাতে ওর স্নিগ্ধ কপল জোড়া আগলে ধরল তুষার। যুবকের রক্তে মাখামাখি হলো রমণীর পেলব ত্বক। কিয়ৎক্ষণ বাদে অতি সন্তর্পণে ললাট নিয়ে ছোয়ালো রমণীর ছোট্ট ললাট দেশে। অতঃপর নদীর মতো শান্ত আওয়াজে উচ্চারিত করল ক্ষুদ্র বাক্যবহর, আম সরি, আম রিয়েলি সরি। তোমার সুরক্ষায় অপারগ হওয়ার অগ্নিকুণ্ড সারা জীবন জ্বলন্ত আঙ্গার হয়ে পোড়াবে আমায়। কিন্তু বিশ্বাস করো, সেই বীভৎস দহন যতই বিধ্বংসী হোক না কেন, আমি তার সবটুকু যাতনা মাথা পেতে নেব নির্দ্বিধায়। নির্বিকার ফ্লোরা এতক্ষণে উপলব্ধি করল রাশভারী কঠিন আওয়াজটা কেমন ভঙ্গুর হয়ে এসেছে। মনে হচ্ছে বুকের কান্না গিলে গিলে অতি ব্যগ্রতায় শব্দগুলো উচ্চারণ করছে লোকটা। পরপরই নিজের রক্তমাখা অনাবৃত
গলার ভাঁজে অনুভূত হলো টুপটুপ করে ঝরে পড়া দুফোঁটা তপ্ত জলের অস্তিত্ব। ওর আর বুঝতে বাকি রইল না এই জলের উৎস কোথায়। এই মানুষটার অশ্রুসিক্ত কৃষ্ণ গহ্বরের পানে চোখ উঁচিয়ে তাকানোর সাহস হলো না মেয়েটার। কেবল ঠোঁট নাড়িয়ে নির্জীব রিনরিনে আওয়াজে জানালো, এখানে দমবন্ধ হয়ে আসছে তুষার, মানুষের উপস্থিতি একটুও ভালো লাগছে না, অন্য কোথায় নিয়ে চলুন। ফ্লোরার বলতে বাকি, অতঃপর এক মুহূর্ত বিলম্ব করল না যুবক। তৎক্ষণি দুহাত বাড়িয়ে রমণীর কবুতরি পেলব অস্তিত্বকে তুলে নিল শূন্যে। ঠকঠকে বুটের তলায় রক্তে ভিজে একসা, চারিপাশ ছিন্ন ভিন্ন মরাদেহের উপস্থিতি, সেসব নৃশংসতা নির্বিঘ্নে উপেক্ষা করে এগিয়ে গেল লাউঞ্জের দিকে। মেইন গেট ছাড়িয়ে এলিভেটরের অভিমুখে অগ্রসর হতে হতে আপন বক্ষবাজে লেপ্টে থাকা নাজুক প্রেয়সীর পানে চাইল এক পল। পরপর মুহূর্তে কানে এয়ারপডস সচল করে গমগমে আওয়াজে ছুড়ল কঠোর আদেশ, আমার কান্ট্রি সাইডের ভিলাটা যাতে রেডি থাকে, আগামী 2 দিন সেখানেই অতিবাহিত করব আমি।